ইউনূসের বাসাতে বা যমুনাতে সবগুলো দল একত্রিত হয়ে বৈঠক করছে। কেন? আওয়ামী লীগ এই বুদ্ধি চলে আসলো। প্রত্যেকটা নির্বাচনী সমাবেশে একটাই সতর্কবাণী দিচ্ছে যে আওয়ামী লীগ আসলে আপনাদের আর রক্ষা নাই। তা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয় কিভাবে? যদি আওয়ামী লীগ শেষই হয়ে যায়, যদি আওয়ামী লীগ ধরেন কোনো আলোচনার বিষয়বস্তুই না হয়, তাহলে এই যে আওয়ামী লীগকে ঘিরে এই ধরনের সুডো ভয় তৈরি করা, সেটা কেন হচ্ছে? ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আরো স্ট্রংলি আবির্ভূত হয়েছে। সাধারণ মানুষ যেই কথাটা ভাবতো না, গতকালকে দেখেন নীলা ইসরাফিল, তিনি এনসিপি এই দলটি করতেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে প্রধানমন্ত্রী ঠিক ছিল। এই যে যারা এই এনসিপি করেছে, যারা এই মেটিকুলাস ডিজাইন করে এই বাংলাদেশকে আজকে একটা পাকিস্তানের দ্বার প্রান্তে নিয়ে গেছে, একটা ব্যানানা রিপাবলিক, একটা মনে করেন যে একটা ধ্বংসস্তূপে নিয়ে গেছে, সেই দলেরই একজন নারী পরিষ্কারভাবে বলছেন যে প্রধানমন্ত্রীর কথাই ঠিক ছিল। এবং আজকে যেই 6-7 আপনার এনসিপি থেকে পদত্যাগ করলো, তাদের কথাবার্তায় আনে বানে একজন তো বলছেই যে তাহলে তো ফরমালি বলাই হলো আমরা রাজাকারের নাতিপুতি। ওই যে সামান্তা সানমিন মনে হয় এই কথাটা বলেছে, আমি একটা ফটো কার্ড দেখলাম। আলটিমেটলি এই আলোচনাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে শুরুতেই বলেছে, অবশ্য যদিও তিনি সবাইকে রাজাকারের নাতিপুতি বলেন নাই, এইটাও আবার একটা ভুল কথা প্রতিষ্ঠিত হচ্ছে। সেটা কমপ্লিটলি আলাদা কনটেক্সটে তিনি বলেছিলেন একটা সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে। কিন্তু সেই সময়টাতে যে আমরা বলেছি যে এগুলো জামাত শিবিরের আন্দোলন, আমরা যে বলেছি এটা একটা সরকার পতনের আন্দোলন, একেবারে শুরুতেই আমরা জুলাইতে বলেছি, আমাদের এই কথাগুলোই তো সত্য হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগই কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে মূল প্রাসঙ্গিক বিষয়। আপনার কোথাও কোনো ঘটনা ঘটছে, আওয়ামী লীগ, যা কিছু ঘটছে বাংলাদেশের পলিটিক্যাল, এই যে তারেক রহমান দেশে ফিরলেন, তার দেশে ফেরা নিয়ে কম্পেয়ার হচ্ছে কার সাথে? কম্পেয়ার হচ্ছে বঙ্গবন্ধুর দেশে ফেরা নিয়ে, কম্পেয়ার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1981 সালের 17ই মেতে দেশে ফেরা নিয়ে। এগুলো কম্পেয়ার করছে, যদিও খুবই বালকিল্য কথাবার্তা। তারেক রহমানের কোথায় তারেক রহমানের দেশে ফেরা, কোথায় বঙ্গবন্ধু আর মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরা, এগুলো আকাশ পাতাল তফাৎ। আসলে এই দেশটিকে শুধু না, মানে বাংলাদেশ দেশ শুধু না, পাকিস্তান রাষ্ট্রকেও বলা যেতে পারে জন্ম দিয়েছে বাংলাদেশ এবং আওয়ামী লীগের যারা সিনিয়র লিডাররা আছেন তৎকালীন, অর্থাৎ সেই সময় ওই লাহোর প্রস্তাব থেকে শুরু করে পরবর্তী সময় নতুন বাংলাদেশ, সবকিছুই এই পুরো রাষ্ট্র, কিংবা যদি ভারতবর্ষ ধরি আমি, সেই ভারতবর্ষের আন্দোলনেও যেসব পুরোধা ব্যক্তিরা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন সেই সময়, সবই পরবর্তী সময় আমরা বাংলাদেশ আওয়ামী লীগেই দেখেছি। আমরা দেখেছি শহীদ সরওয়ার্দী, আমরা দেখেছি একে ফজলুল হক, আমরা দেখেছি মাওলানা আব্দুল হামিদ খানি, যদিও ভাষা নিয়ে কেনেন নানান ধরনের কথাবার্তা আছে। কিন্তু মূল ব্যাপারটা যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই বাংলাদেশ আওয়ামী লীগ কতটা গুরুত্বপূর্ণ আজকে মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগের 76-77 বছর পরে এসে বাংলাদেশিদেরকে এটা বোঝানোর আমার কোনো প্রয়োজন রয়েছে। এটা তো সত্যি কথা যে 5ই অগাস্ট বা জুলাইয়ের সময়টাতে আমরা কিছুটা হলো হোঁচট খেয়েছি, আমরা কিছুটা হলো, আমি মনে করি যে এক ধরনের বিরূপ পরিবেশ আমরা লক্ষ্য করেছি, যেটা আমাদের জন্য, মানে এই ধরনের পরিস্থিতি আমাদের জন্য একেবারেই নতুন না। আমরা এই ধরনের বৈরী পরিবেশ, বাংলাদেশকে পরাজিত করবার এই যে আকাঙ্ক্ষা নিয়ে বিরোধী পক্ষের যে এই ধরনের ভয়ঙ্কর অবস্থা, সিচুয়েশন, এগুলো আমরা আগেও দেখেছি। বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই অগাস্ট হত্যার মধ্যের পরে আমি কিন্তু বারবারই কম্পেয়ার করবার চেষ্টা করেছি যে 75-এর 15ই আগস্ট আর এই 2024-এর 5ই আগস্টের পরের যেই সিনারিও গুলো, আমার ইতিহাস যে পঠন, আমার মোটামুটি নথিপত্র ঘাটলে যা পেয়েছি, তাতে আমার কাছে মোটামুটি সিমিলারই মনে হয়েছে। যদিও 75-এর পরের এবং এখনকার ক্ষেত্রে প্রচারের জায়গাটাতে অনেক ধরনের পার্থক্য আছে। এটা 2024 সাল 25 সাল আর সেই সময়ের বাংলাদেশ, দুটোর মধ্যে পার্থক্য থাকলেও আপনার এই যে পুরো মূল ভাবধারার যে ব্যাপারটা, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে দেওয়া, বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা, পেটানো, মুক্তিযোদ্ধার কথা বলা যাবে না, জয় বাংলা শব্দের উচ্চারণ করা যাবে না, এসব সমস্ত কিছু আমরা আগে দেখে এসেছি। বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদা একটি ভাষণে বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে তার হাতের তালুতে পশম জন্মাবে। আপনার বঙ্গবন্ধুর আরেক খুনি আপনার লেফটেন্যান্ট কর্নেল ফারুক এবং রশিদের কথা জানি না, ফারুক তার জনসভাতে অনেকবার বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ,
আমার কাছে তার অনেক সাক্ষাৎকার আছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, বাংলাদেশ আওয়ামী লীগের শেষ, সমস্ত কিছু শেষ। এবং সেই সময় আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের 5টা ভাগে ভাগ হয়ে যাওয়াও দেখেছি। ইনফ্যাক্ট 75 সালের পরে প্রথম যে অবৈধ যে ইলেকশনকে আমরা বলি অবৈধ, জিয়াউর রহমানের, সেইখানেও বাংলাদেশ আওয়ামী লীগের 5টা উপদল তৈরি হয়েছে আমরা দেখেছি। ডক্টর আব্দুল মালেকের আন্ডারে আওয়ামী লীগ দেখেছি, তারপর রাজ্জাক সাহেবের আন্ডারে আওয়ামী লীগ দেখেছি, আসাদুল্লাহ সাহেবের আন্ডারে আওয়ামী লীগ দেখেছি, ডক্টর কামাল হোসেন সাহেবের আন্ডারে আওয়ামী লীগ দেখেছি। সেখানে 5টা-6টা আওয়ামী লীগ করার পরে কিন্তু মূল আওয়ামী লীগ, মূলধারা আওয়ামী লীগ কিন্তু একত্রিত হয়েছে। এবং এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশন পার হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর পর 1996 সালে ক্ষমতাতে তখন তারা গেছে বাংলাদেশ মানুষের ম্যান্ডেট নিয়ে। এবং এরপরে আমরা দেখেছি যে 2008 সালে প্রায় 48% ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 1973 এবং 1970 সাল যদি বাদ দেই তাহলে 1991 সালের পরে সবচাইতে বেশি আপনার 70 আর 73-এর পরে 48% ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ক্ষমতাতে ছিল। এরপরের ইতিহাস তো আপনার জানা আছে। ফলে আপনি যদি ধরেন পলিটিক্যাল আলোচনার জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তোলেন, এইটা আপনাকে বলতে হবে যে যারা এগুলা বলছে যে নিজেদের মধ্যে এক ধরনের আনন্দ যদি তারা পেয়ে থাকে, এগুলা পেতে পারে এক ধরনের কনসোলেশন। আপনারা যে এটাকে ভারত বিদ্বেষী বা ভারতের আধিপত্যবাদের আলোচনাটা দেখেন, দীপু দাস বা যার কথাই আপনি বলেন না কেন, আমি সেগুলো বলার আগে আমার মনে হয় যে এখানকার মাইন্ডসেটটা নিয়ে আপনার একটু চিন্তা করা প্রয়োজন। আপনি যে ভারতীয় আধিপত্যবাদের কথা আপনি দেখছেন, বলছেন যে ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এগুলো হচ্ছে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এক ধরনের হাওয়ায় তলোয়ার চালাচ্ছে, আপনি তা বুঝতে পারছেন না। যেমন আপনি দেখবেন যে ওয়াজের মধ্যে অনেক উগ্রবাদী যেই মানে তথাকথিত যে হুজুররা আছে, উগ্রবাদী যারা আছে, তারা বারবার বলছে ইসলাম শেষ হয়ে গেল, ইসলাম ধ্বংস করে দেওয়ার পায় তারা, এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ধরনের কথা আপনি বলতে শোনেন না? আচ্ছা, বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা করতে পারলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার 90%-এর উপরে মুসলমান। আমি আসলে এক্স্যাক্টলি পার্সেন্টেজটা জানি না, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 92%, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 95%। আমি ধরে নিচ্ছি সর্বনিম্নটাই বা সেফ সাইডে থাকার জন্য বলছি যে 90%-এর উপরে মুসলমান। 90%-এর উপরের মুসলমান থাকা অবস্থাতে কোনো কান্ট্রিকে যদি বলা হয় যে ইসলাম শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে যারা এটা বলছে তাদের কোনো একটা উদ্দেশ্য রয়েছে। একজন সাপুরে, সেই সাপুরেকে যদি জানানো হয় যে পৃথিবী থেকে সমস্ত সাপ গায়েব হয়ে গেছে, সাপ শব্দটা আর নেই, তখন সে খেলা দেখাবে কি নিয়ে? তখন সে দড়ি বিবেচনা করে আপনাকে খেলা দেখানোর চেষ্টা করবে, ছলনা করবে। এই যে যেসব উগ্রবাদী হুজুররা আছে, তাদের পুঁজিটা কি? তাদের পুঁজিটা হচ্ছে ঘৃণা, দ্বিখণ্ডিত করবার মনোবাসনা, তারপরে হচ্ছে যে সমাজে সমাজে অসন্তোষ এবং সাম্প্রদায়িকতা, এগুলো হচ্ছে তাদের মূল মশলা। তো আপনার যদি বাংলাদেশে এই জিনিসটা মানুষকে ভাবতে শেখানো হয় বা বারবার করে বলা হয় যে 95% মুসলমানের দেশে ইসলাম খাতরা মেহে আবার কি জিনিস, এটা বঙ্গবন্ধুর তার ভাষণেও বলেছিলেন যে এই ইসলাম খাতরা মেহে কথাটা বলে এই ধরনের রাজনীতি তারা করেছে। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে আমি কিভাবে এই জিনিসটাকে একটু লিঙ্ক করবার চেষ্টা করছি আমি আপনাকে বলি। এই ভারতীয় আধিপত্যর নাম করে একটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে মূলত হিন্দু বিদ্বেষ তৈরি করা হয়েছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আজকে যদি ভারতের জায়গাতে সৌদি আরব থাকতো, তাহলে যদি এই যে সীমান্তে বলা হচ্ছে যে সীমান্তে নাকি মেরে ফেলেছে, আপনাকে এসে তখন বলতো হচ্ছে তাই আপনার ওই স্থান বেচতে চলে যাবে কোনো হিসাব ছাড়া। হ্যাঁ, আল্লাহর জমিনের দেশে আপনাকে মারা হয়েছে। আপনি কি কখনো শুনেছেন যে সৌদি আরবে যে আমাদের নারীরা গিয়ে নির্যাতিত হয়, রেপের শিকার হয়, এখানে মেয়েদেরকে নিয়ে গিয়ে কাজের মেয়ে হিসেবে নিয়ে গিয়ে তাদেরকে যে আসলে আপনাদেরকে যৌন কর্মী হিসেবে কাজ করানো হয় এবং তাদেরকে নির্যাতন করে দেশে পাঠানো হয়, মেরে ফেলা হয়? আপনি কি দেখেছেন যে আমাদের ছেলেমেয়েরা সেখানে যায়, তাদেরকে কিরকম বাজেভাবে ট্রিট করা হয়, মিসকিন বলে ডাকা হয়? আপনি কি কখনো সৌদি আরবের ব্যাপারে এই ধরনের ঘৃণা পোষণ করতে দেখেছেন এই হুজুরদেরকে? কখনো দেখেন নাই। এর কারণ হচ্ছে সৌদি আরব। এটা সৌদি আরবের বদলে যদি হিন্দু আরব হতো, যদি দেশটার নাম হতো হিন্দু আরব, যদি দেশটার নাম হতো হিন্দুস্তান, তাহলে আপনি দেখতেন কি হয়।
সো আমি আমার অবজারভেশন গত 54 বছর বা 50 বছর বা মুক্তিযুদ্ধের আগের পার্টিশনের আগের থেকে আমি মোটামুটি এই পুরো ভারতবর্ষকে যেভাবে দেখেছি, এখানকার মানুষজনদেরকে, সেখানে আমার পরিষ্কার ভাবে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে এটা হিন্দু বিদ্বেষ। পাকিস্তানের যেসব বই আমি ক্রমাগত ভাবে পড়ছি, যেমন ধরেন আমি একেবারেই একটা নতুন এই বইটার নাম হচ্ছে ট্রেইটর টু সিটিজেন। হ্যাঁ, একেবারে নতুন বের হয়েছে এই 2025 সালে। এই বইটাতে দেখানো হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যে আটকে পড়া বাঙালিরা সেখানে ছিল, তাদেরকে কিভাবে ট্রিট করেছে পাকিস্তানিরা। ঠিক আছে, তাদেরকে এখানে বলাই হচ্ছে হিন্দুদের দালাল। হ্যাঁ, হিন্দু মানে হিন্দু শব্দ বা ভারতের দালাল, হিন্দুদের দালাল, এগুলা বলে আমি পুরো বই এখনো শেষ না করলে, মাত্র বইটা এসছে, সো 17-18 পেজ পড়া পর্যন্ত আমার কাছে এই জিনিসগুলো আমি দেখতে পেয়েছি। সামনে হয়তো আরো তথ্য আছে বইটার। একেবারে লেটেস্ট বইটার উদাহরণ এই কারণে আমি আপনাকে দিলাম যে 55 বছর পরেও যখন অবস্থাগুলো বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, দেখেন আমি বাংলাদেশে যদি আধিপত্য হয়ে থাকে তাহলে আমাদের দেশে পশ্চিমা আধিপত্য আছে, আমেরিকান আধিপত্য আছে, ইংলিশ মানে ব্রিটেনের আধিপত্য আছে। আপনি দেখেন বাংলাদেশে একটা বড় অংশের ছেলে মেয়েরা জিসিএসসি এক্সাম দেয় বা এ লেভেল দেয়, ও লেভেল দেয়। এই এ লেভেল ও লেভেল কোন দেশের কারিকুলাম? ইংল্যান্ডের কারিকুলাম। আমরা ক্রমাগত ভাবে আপনার আগে টোফেল পরীক্ষা দিতে দেখেছি, আমরা দেখেছি জিএমএটি পরীক্ষা দিতে দেখেছি। আমরা জন্মের পর শুধু কেঁদেছি মনে হয় বাংলাতে, এরপরে আমরা 2 বছর বা 3 বছরের মাথাতেই আমাদেরকে ইংরেজি শেখানো হয়েছে, অর্থাৎ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি। আপনি আমাদের জামা কাপড়ের দিকে লক্ষ্য করেন, আমরা পশ্চিমাদেরকে ফলো করি। আপনি আমাদের টিভি চ্যানেলগুলোতে যান, সেখানে আপনি ইংলিশ চ্যানেলে ছড়াছড়ি দেখবেন। বাংলাদেশে একটা দীর্ঘদিন ধরে আপনার মধুমিতা সিনেমা হলে হিন্দি সিনেমা দেখানো হতো না, কিন্তু ইংলিশ সিনেমা দেখানো হতো মধুমিতা হল। আমি জানি না আপনার মনে আছে কিনা। বাংলাদেশে যদি আধিপত্য থাকে বা সাংস্কৃতিক আগ্রাসন থাকে, তাহলে পশ্চিমা আগ্রাসন রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে স্পষ্টতভাবে মার্কিন আধিপত্য রয়েছে। কালচারালি বলেন, আমাদের ইলেকশনের আগে আমি দেখেছি আমাদের রাজনীতিবিদেরা আমেরিকান এমবাসিতে যায়, ইউরোপিয়ান ইউনিয়নে যায়। এই যে জুলাই মাসে, গত জুলাই অগাস্টে যা হয়েছে, এই পুরোটা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা, সবাই মিলে এটা করেছে। এই পশ্চিমা আধিপত্যের কথা কিন্তু বলে নাই যে জামাতের লোকেরা কয়দিন পর আমেরিকান এমবাসির এর সাথে দেখা করে, ওর সাথে দেখা করে। আমরা পিটার হাসকে ভুলে গেলাম কিভাবে, আমরা ডোনাল্ড লুকে ভুলে গেলাম কিভাবে। পিটার হাসের জায়গায় যদি বীরেন্দর হাস থাকতো বা হাস সিং থাকতো, তাহলে আপনি দেখতেন খেলা কাকে বলে। ডোনাল্ড লুর জায়গাতে যদি শরণ সিং নামে কেউ থাকতো, তাহলে আপনি দেখতেন যে সমালোচনা কাকে বলে, যে ভারতের আন্ডারে চলে গেছে, ভারত কেন নাক গলাবে। তাহলে আপনি কেন আমেরিকান আগ্রাসনের কথা বলেন না? আপনি কেন ইনকিলাব মঞ্চ খুলে আপনি কেন ভারতীয় আধিপত্যের কথা বলছেন? আপনি কেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আমেরিকা, সে আমেরিকান এমবাসি নিয়ে বলছেন না? কেন বলছেন না আমেরিকান এমবাসি বাংলাদেশে থাকতে পারবে না? কেন আমেরিকান এমবাসি অভিমুখে আপনি যাত্রা করছেন না বা সমাবেশ করছেন না? এর কারণ হচ্ছে যে আপনি এটা জেনেও না জানার ভান করবেন। আপনাকে একটা রাজনীতি টিকা রাখতে হবে, সেই কারণে আপনি ভারতীয় আধিপত্যের কথা বারবার বলে যাবেন। আর এই ভারতীয় আধিপত্যের পেছনে লুকিয়েই আছে হিন্দু বিদ্বেষ। মূলত ভারত যদি আজকে মুসলিম কান্ট্রি হতো, তাহলে আপনার ভারতের আধিপত্যই মনে হতো না। মানে আধিপত্য আসলে নাই, তো আপনাকে এখন জোর করে খুঁজে বের করছেন। ফলে দীপু দাসের যে হত্যাকাণ্ড, আপনি আরেকটি হত্যাকাণ্ডের কথা, অমৃত মন্ডল, আলটিমেটলি পুরো ব্যাপারটা হয়েছে হিন্দু বিদ্বেষ। এটা এই হিন্দু বিদ্বেষের যে ক্রোধ, আপনি আমাকে বলেন তো, যে এই যে হাদির যেই হত্যাকাণ্ড, হাদির হত্যাকাণ্ডের পরে আপনার নুরুল কবিরকে পেটানো হলো কেন? নুরুল কবির তো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আসছে। প্রথম আলো কথা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন। তাহলে এই যে শোক প্রকাশ করবার বা শোকের কথা বলে মূলত যে তাদের একটা ক্রোধ, যে একটা এটাকে আমরা কি বলি, যে মানে ধরেন এটাকে বলি আমরা পাঞ্চিং ব্যাগ। আমরা পাঞ্চিং ব্যাগ খুঁজছিলাম, তো পাঞ্চিং ব্যাগ কে? পাঞ্চিং ব্যাগ হচ্ছে হিন্দুরা। ফলে এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ গিয়ে জমা হয়েছে হিন্দুদের উপরে, অথচ নাথিং টু ডু উইথ হিন্দু। সো এই ভারতের কথা, ভারতের আধিপত্যের কথা বলাটা মূলত হিন্দুদের বিরুদ্ধে বলা। বাংলাদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক। এগুলো আমার নিজের চোখে দেখা,
এগুলো আমার নিজের নিজের বাংলাদেশে হিন্দুদেরকে মালাউন বলে কে? বাংলাদেশের মুসলমানরা মালাউন বলে। এখানে কোনো লিগাল গভর্নমেন্টই নাই। আপনি জানেন যে কয়দিন আগে আপনার সুপ্রিম কোর্টে একটি রিটের রায় দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, বৈধতা নিয়ে কোনো সমস্যা নাই। সেখানে একটা দীর্ঘ সময় ধরে জামাতের যারা শিশির মনির আছে, শিশির মনিরই মূলত আসলে মুখ্য ভূমিকা পালন করেছে, হঠাৎ করে বলা শুরু করলো যে এই সরকারের বৈধতা সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে নয়, বরং যেটা পিপলস উইল, এটা হচ্ছে এই সরকারের বৈধতা। এটা বলা শুরু করেছে এক ধরনের ফিলোসফিক্যাল জায়গা থেকে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে প্রফেসর হ্যান্স ক্যালসেনের একটা থিওরি আছে, পিওর থিওরি অফ লতে, ওনার যে বইটা আছে ওই এটাকে পিওর থিওরি অফ ল বলে। সেই জায়গাটা হচ্ছে এরকম যে আপনার যখনই কোনো ধরনের একটা রেভুলেশন হয়, যেটাকে এই জুলাই এবং অগাস্টকে তারা রেভুলেশন বলছে, আমার দৃষ্টিতে এটি একটি সন্ত্রাসী বা জঙ্গি হামলা, তাদের দৃষ্টিতে একটি রেভুলেশন। তারা বলতে চাইছে যে রেভুলেশনের মাধ্যমে এই সরকার এসেছে, ফলে বৈধ। প্রথমে কিন্তু বলেছিল যে অনুচ্ছেদ 106-এর অধীনে এটা বৈধ। তো শপথ নিল, এভরিথিং করলো সংবিধানের অনুযায়ী, সমস্ত কিছুই করছে আপনার সংবিধান অনুযায়ী, আবার বলছে পিপলস উইলে এসেছে। ফলে আপনি বুঝতেই পারছেন যে এখানে দুই ধরনের মতভেদ আছে। আমার দৃষ্টিতে, আমি নিজে একজন প্র্যাকটিসিং লয়ার, আমি আমার জায়গাতে পরিষ্কার করে বলছি যে এই সরকারের কোনো ধরনের কোনো রকমের অস্তিত্ব নাই, এটি একটি অবৈধ। ফলে এই অবৈধ ইউনুস বাহিনী, এই দখলদার বাহিনী, তারা ইলেকশন কি দিল না দিল, এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনে নাই, সেই ইলেকশনকে আমি এক ধরনের জাস্ট ওয়েস্ট অফ মানি, সময়, এগুলো ছাড়া আমি অন্য কিছুই দেখি না।